দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। 2 বছর আগে এই দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের জনতা রুখে দাঁড়িয়েছিল, অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিল। মাত্র 45 দিনে প্রায় 2000 মানুষ। তাদের সবার প্রতি আজকের দিনে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মানুষ যেভাবে জীবন দিয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে একটা নজির হয়ে থাকবে। আমি মাঝে মাঝেই ভাবি, বলি কোনো জায়গাতে, যেরকম করে আবু সাইদ জীবন দিয়েছে, জানে বন্দুকের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে বুক প্রসারিত করে উঁচু করে ধরে বলেছে, চালাও গুলি, আমি তোমাদের পরোয়া করি না। এরকম করে কেউ কোনো আন্দোলনে মারা গেছে কখনো? আমি আমার সীমিত জ্ঞানের মধ্যে তার কোনো ইতিহাস পাইনি। তাই আবু সাইদ, মুগ্ধ সহ যারাই জীবন দিয়েছে তাদের সবাইকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এরা এইভাবে জীবন দিল যে কেন, কী আকাঙ্ক্ষায়? নিশ্চয়ই জীবন বাজি রেখে, জীবন দান করে তারা নতুন জীবনের স্বপ্ন দেখেছিল। তারা হলে মানুষ এমনি তো জীবন দিতে পারে না। মানুষ জীবনকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, পৃথিবীকে ভালোবাসে এবং জীবনে বাঁচতে চায়। অথচ তারা সিদ্ধান্তক্রমে জীবন দিয়েছিল। অসংখ্য ছাত্র মিছিল করেছে, সেই মিছিলে পুলিশ সামনে দাঁড়িয়েছে, জানে ওখানে গেলে গুলি চলবে, কিন্তু তারা বলেছে, এগিয়ে যাও যুবক, সামনে গেলেই বাংলাদেশ, পেছনে মরণ। এটা কি সোজা কথা? কি লক্ষ্য ছিল? একটা ভালো জীবন চাই সমস্ত মানুষই। আমি নিজে এরকম করে ভাবি, ধরেন যারাই আন্দোলন করে, যারা জীবন দেওয়ার মতো আন্দোলন করে, তারা সবাই নিশ্চয়ই ভালো জীবন চায়। আর ভালো জীবন কেনা চায়? একটা সাধারণ মানুষ, একেবারে ছাপোষা, তিনিও চান তার জীবন যাতে আরও সুন্দর হয়, যাপিত জীবনকে আরও মধুময় করতে পারেন, উপভোগ্য করতে পারেন। এই জীবন তৈরি করবার জন্যে একা পারা যায় না, সমাজ লাগে, একটা রাষ্ট্র লাগে, একটা দেশ লাগে। সেই জন্যেই যখন সমাজ রাষ্ট্রেও এরকম সংকট দেখা দেয়, যাতে তার জীবন কলুষিত হয়, বিপদগ্রস্ত হয় এবং কষ্টক্লিষ্টে পরিণত হয়, তখন সে তার বিরুদ্ধে লড়াই করে। এই কারণে আমি বলি, চেতনা নিয়ে যে কথাবার্তা হয় না, যত সমস্ত চেতনার পেছনেই মূলত মুক্তির চেতনা থাকে। সেটা আপনি ভাষার আন্দোলন বলেন, সেটা স্বাধীনতার যুদ্ধ বলেন, তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, কিংবা যতগুলো আন্দোলন হয়েছে, এবং সবশেষে এই যে 24-এর আন্দোলন, মুক্তিযুদ্ধের কথা তো সবার আগে আমাদেরকে বলতে হবে। সমস্ত লড়াইয়ে, সমস্ত জীবনদানের মধ্যে মানুষের আসলে ওই স্বপ্ন ছিল। কতখানি বাস্তবায়িত হয়েছে সেই স্বপ্ন? প্রথম স্বপ্ন ছিল মানুষ যেন ভোট দিতে পারে, কথা বলতে পারে। যেরকম করে ভোট কেড়ে নেওয়া হচ্ছিল, যেরকম করে তার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল 15 বছর ধরে, মানুষ মনে করেছিল যে এটা কোনো জীবন নয়, এর চাইতে জীবনকে সুন্দর করতে আমাদের কথা বলতে হবে। সেজন্যই নেমেছিল এবং বলেছিল, আমরা লড়াই করব, এদেরকে সরিয়ে দেব, সেই জায়গায় যাতে নতুন করে আবার এই ফ্যাসিবাদী সরকার আসতে না পারে। কীভাবে সেটা সম্ভব? শুধু সরকার বিরোধী সরকার পতনের এবং নতুন সরকার গঠনের আন্দোলন করলে তো সেটা হবে না। অতএব এরকম কোনো বিধান করতে হবে যাতে রিটার্ন অফ ফ্যাসিজম আর কোনোভাবেই সম্ভব না হয়, যাতে করে এমন ব্যবস্থা করা হয় যে কেউ কখনো চিন্তা করতে না পারে আবার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাবার। ফ্যাসিবাদ মানে কি? সমস্ত কর্তৃত্ব একজনের হাতে, সমস্ত ক্ষমতা একজনের হাতে, এবং তিনি কোনো প্রশ্নের মধ্যে নাই, কোনো জবাবদিহিতার মধ্যে নাই। এটা কখন হয়? যখন একটা মানুষ বিভিন্ন কায়দা কানুন করে সমস্ত ক্ষমতা তার হাতে নিয়ে নেন। আমরা এই জন্যই বলেছি যে যখন আমরা আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটাতে পারবো, তারপরে নতুন যে সরকার আসবে ভোটের মাধ্যমে বা যে কোনো প্রকারে, তারা যাতে একক নিরঙ্কুশ ক্ষমতা পেতে না পারেন, তার বিধান থাকতে হবে। বিচার ব্যবস্থার নিরঙ্কুশ স্বাধীনতা থাকতে হবে। আমি আবার বলি, বিচার ব্যবস্থার নিরঙ্কুশ স্বাধীনতা থাকতে হবে। এরকম বিতর্ক কোনো জায়গাতে হয়। কেউ বলেন, বিচার বিভাগকে কি এত ক্ষমতা দেওয়া যাবে যেটা এক্সিকিউটিভের চাইতে বেশি? প্রধান বিচারপতি বেশি ক্ষমতা সম্পন্ন নাকি সরকারের প্রধানমন্ত্রী? আমি বলি, এটা হচ্ছে একটা ভাইস ভার্সার মতো। বিচার বিভাগ, আইন বিভাগ এবং সংসদ, এগুলো সবগুলোর ক্ষমতা হবে পরস্পরের উপরে নির্ভরশীল, একটা আর একটার পরিপূরক। এটাকে এরকম করে বলা যায়, সম্পর্কটা হবে দ্বান্দ্বিক, কোনো সময় কোনোটা বড়, কোনো সময় কোনোটা ছোট। অতএব আমাদের দেশে এরকম নিয়ম ছিল এক সময়,
আমাদের দেশ মানে যখন ভারতবর্ষ ছিল তখনকার কথা বলছি, তখন কাজী সাহেবরা বিচার করতেন। কাজী সাহেব এমনকি বাদশাকে পর্যন্ত তার দরবারে সামন দিতে পারতেন, বাদশাহ হাজির হতে বাধ্য থাকতেন, এবং কাজী যে বিচারের রায় ঘোষণা করতেন সেটা মেনে নিতেও বাধ্য হতেন। আচ্ছা, অতদূর যদি নাও যান, পাকিস্তানে সুপ্রিম কোর্ট এক বক্তব্যের মধ্যে, এক রায়ের মধ্যে দিয়ে সরকারকেই পরিবর্তন করে দিয়েছিল, বলেছিল এই সরকার বৈধ নয়। আমাদের দেশেও তাই হয়েছে না? ধরেন যে ইউনূস সরকার এসেছেন কীরকম করে, আমাদেরকে সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়েছে। যেহেতু এখন শেখ হাসিনার সরকার নেই, কোনো সরকার নেই, নতুন সরকার কিভাবে হবে সেটা সুপ্রিম কোর্ট বলেছে। সেই সময় সরকার গঠন করবার ক্ষমতা পর্যন্ত সুপ্রিম কোর্টের ছিল। এটাই হয়, কোনো সময় সুপ্রিম কোর্ট বড় হয়। আমরা বলছি মানুষের বিচারের প্রশ্ন যখন আসবে, বিচারের রায়ের প্রশ্ন যখন আসবে, তখন বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। এটা সত্যি, সেটা হয়নি। কীরকম করে হয়নি? সুপ্রিম কোর্টকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়নি। আমরা সবগুলো পার্টি মিলে আলোচনা করে সংস্কার কমিশনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সুপ্রিম কোর্টে একটা বিচারালয় করবো, একটা সচিবালয় করব, যেইখান থেকে পুরা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হবে। সেই সচিবালয় এই সরকার পতনের পর গঠন করা হয়েছিল। ঠিক গঠন করা হয়নি, ঘোষণাটা দেওয়া হয়েছিল, তার পক্ষে মিলাদ হয়েছিল, মিষ্টি বিতরণ করা হয়েছিল, কিন্তু নতুন সরকার গঠিত হওয়ার পরে সেই রায় বা সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। অনেকগুলো এরকম প্রশ্ন আছে অবশ্য। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করবার পদ্ধতি কী হবে? ক্ষমতায় যিনি আছেন তিনি এককভাবে যদি আর্মির চিফকেও নিয়োগ দিতে পারেন, তিনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দিতে পারেন, তিনি যদি পুলিশ প্রধানকে নিয়োগ দিতে পারেন, যতগুলো সাংবিধানিক পোস্ট আছে সবগুলো যদি তিনি নিয়োগ দিতে পারেন, তাহলে তার হাতে তো সর্বময় ক্ষমতা। তখন প্রধান বিচারপতিও একটা রায় ঘোষণা করবার আগে যদি প্রধানমন্ত্রীর ফোন পান, তিনি হয়তো মনে করবেন আমার ক্ষমতা টিকে রাখবার জন্যে অথবা আমার চাকরিটা বহাল রাখবার জন্যে এই কথা শোনা দরকার। অতএব এরকম একটা ব্যবস্থা থাকা দরকার। কোনো কোনো সময় ন্যায়ের সপক্ষে কেউ যেন এক্সিকিউটিভকেও বুঝে দিতে পারে যে ন্যায়টাই বড়, সত্যকে তুলে ধরাই দায়িত্ব, তিনি সেই কাজ করছেন। কিন্তু দুঃখজনক হলো সেই কাজটা এখনো হয়নি। যদিও এখন যারা ক্ষমতা আছেন তারা বলেছেন যে অধ্যাদেশ জারি করা হয়েছিল এই ব্যাপারে, সেগুলোকে তারা পুনরায় পরীক্ষা করে দেখছেন, এটাকে আরও সুন্দর করে পেশ করবেন। আমাদের দেখতে হবে। ইতিমধ্যে গুম কমিশন নতুন করে একটা বিধান তৈরি করেছে গুম কমিশনের জন্য, সেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে। আমরা তার বিস্তারিত জানি না। এরকম করে এটা যদি ভালো হয় এবং আরও অন্যান্য বিষয়েও ভালোভাবে হয়, আমরা প্রত্যাশা করি বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষার সাথে, এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, আমি আবার বলবো সে নতুন বাংলাদেশ গড়ে তোলবার, যে বাংলাদেশ হবে বসবাসযোগ্য, জীবন হবে উপভোগ্য, যে বাংলাদেশে মানুষ মানুষের মর্যাদা দেবে, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে এবং সেখানে বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্যে কারো তদবিরের দরকার লাগবে না, কারো অনুকম্পা কিংবা সহানুভূতির প্রয়োজন হবে না। সেই রকম একটা দেশ যেখানে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি হবে। একদিনে হয়ে যাবে তা বলছি না, কিন্তু এটা হতে হবে, এবং সেই হওয়ার জন্যই আমাদের লড়াইটা ছিল। সেই পথে যদি যায় তাহলে নিশ্চয়ই আমরা সেই সরকারকে ভালো বলবো, কিন্তু যদি সে পথে না যায় তখন সরকারকে বলবো ওই পথ থেকে ফিরে আসেন, সেই পথ ভালো জায়গায় দেবে না। বরঞ্চ ভালো পথের সন্ধান আমরা জানি, আমরা বলছি সেই কথা শুনেন আমাদের থেকে, এবং সেটা শুনে সে অনুযায়ী কাজ করবার ব্যবস্থা করেন। দর্শক মণ্ডলী, কথা লম্বা হয়ে যাচ্ছে স্বভাবত। আজকের এই দিনে এত কথা বলবার দরকার নেই। আমি শুধু আজকের দিনে প্রথমত বীর শহীদদের স্মরণ করি, যাদের ত্যাগে, শুধু যারা শহীদ হয়েছেন তাদেরই কথা বলছি না, কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত ভেঙেছে, অনেক রকম কষ্ট ভোগ করছেন, এখনও বেঁচে আছেন প্রায় জীবনমৃতের মতো, তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের যে চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের স্লোগান হয়েছে না, বদলে দাও বাংলাদেশ, সেই বাংলাদেশ বদলাবার লড়াইটা যাতে জারি থাকে, আজকের এই দিনে আমাদের সেই আকাঙ্ক্ষা হোক, সেই ইচ্ছা হোক, সেই শপথ হোক। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।